বন্ধুরা, বর্তমানে একটা উঁচু বিল্ডিং এর সবচেয়ে দামি ফ্ল্যাট কোনটা জানেন? সবচেয়ে উপরেরটা। আর সবচেয়ে কম দামি সবচেয়ে নিচেরটা। কিন্তু সবসময় এমনটা ছিল না। আগে একটা উঁচু বিল্ডিং এর সবচেয়ে নিচের তালাটাই সবচেয়ে দামি বা ধনীদের জন্য ছিল, আর সবচেয়ে উপরের তালাটাই সবচেয়ে কম দামি বা গরিবদের জন্য ছিল। আজকে এটা সম্ভব হয়েছে অনেক উন্নত মানের সুরক্ষিত লিফট আবিষ্কারের জন্য। তাই বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে এই লিফট বা এলিভেটর কিভাবে কাজ করে, এর পেছনে কি মেকানিজম আছে, অথবা চলন্ত লিফটের যদি উপরের কেবল ছিঁড়ে যায় তাহলে কি হতে পারে, এইসব বিষয়ে একটু সহজভাবে জানবো। তাই বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন। 1800 শতকের দিকে থেকে ইঞ্জিনিয়াররা ঘরের উচ্চতা বাড়াতে শুরু করে। একতলা থেকে দুতলা, দুতলা থেকে তিনতলা, এইভাবে করতে করতে এমন একটা সময় এসেছে যে উপরের তলায় আর সিঁড়ি বেয়ে ওঠা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তখনই মানুষ উপরের তলায় ওঠার জন্য ঘরের মধ্যে এই লিফট লাগানোর পরিকল্পনা করে। আর এই লিফটের চিন্তা কোনো আধুনিক নয়, এটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 2200 বছর আগে থেকে। মহান বিজ্ঞানী আর্কিমিডিস প্রথম দড়ি এবং পুলির দ্বারা একটা লিফট বানিয়েছিলেন। তবে সেটা মডার্ন লিফটের মতো বিদ্যুৎ দ্বারা চলতো না, আর তাতে কোনো মানুষ বহন করা হতো না। সেটা মানুষের শরীরের শক্তি অথবা পশুর শক্তির দ্বারা ভারী জিনিসকে উপরে ওঠানোর কাজে লাগানো হতো। এগুলো বিশেষ করে কারখানা অথবা কুয়ো থেকে জল তোলার জন্য ব্যবহার করা হতো। এরপর স্টিম ইঞ্জিন আবিষ্কার হয়, তাই সেখানে এই মানুষ বা পশুর শরীরের শক্তির বদলে এই স্টিম ইঞ্জিন ব্যবহার হতে শুরু হয়। কিন্তু তখনও পর্যন্ত এই লিফট দিয়ে কোনো মানুষ বহন করা হতো না, কারণ উপরের দড়ি কেটে গেলে সেটা নিচে পড়া থেকে আটকানোর কোনো ব্যবস্থা ছিল না। এরপর 19 শতকের শুরুর দিকে এলিসা অটেস নামক এক ব্যক্তি এই লিফটের জন্য একটি সুরক্ষা ব্যবস্থা তৈরি করেন। তিনি তার এই সুরক্ষা ব্যবস্থা নিয়ে এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি নিজে বহু মানুষের সামনে ওই লিফটে করে উপরে উঠে একজনকে উপরের দড়ি কেটে দিতে বললেন, এবং সৌভাগ্যবশত তিনি নিচে পড়লেন না। এটি একটি সাধারণ লিফট যেটা দড়ির দ্বারা উপর নিচে করা যায়। তিনি এতে একটা স্প্রিং এর পাত্তি, দুটি পিভট আর্ম এবং দুই সাইডে একমুখী বা উপরমুখী দাঁড়াদলা দুটি পাত্তি যোগ করলেন। এখানে লিফটকে যখন দড়ির দ্বারা উপর দিকে তোলা হবে, স্প্রিং এর পাত্তিটি সংকুচিত হয়ে পিভট আর্ম দুটিকে সেই দাঁত থেকে সরিয়ে নেবে, যার ফলে লিফট সহজেই উপরে উঠতে পারবে। অথবা লিফটটি ধীরে ধীরে নিচে নামলেও সেই পিভট আর্ম দুটি দাঁত থেকে দূরে সরে থাকবে। কিন্তু হঠাৎ করে যদি দড়ি কেটে যায় বা আচমকায় অত্যাধিক দড়ি ঢিলা হয়ে যায়, স্প্রিং এর পাত্রটি প্রসারিত হয়ে পিভট আর্ম দুটিকে সেই দাঁতের মধ্যে আটকে দেবে, যার ফলে লিফটটি আর নিচে পড়বে না, সেখানেই থেমে যাবে। তাই সেখান থেকে মানুষের বিশ্বাস হয়ে যায় যে লিফটে করে সুরক্ষিতভাবে মানুষও ওঠানামা করতে পারে। মডার্ন লিফটগুলোতে আরও অনেক সুরক্ষা ব্যবস্থা থাকলেও এর শুরুটা হয়েছিল এখান থেকে। তো চলুন দেখে নেওয়া যাক মডার্ন লিফটগুলো ঠিক কিভাবে কাজ করে। মডার্ন বিল্ডিংগুলোতে সাধারণত দুই ধরনের লিফট ব্যবহার করা হয়, হাইড্রোলিক লিফট এবং ট্রাকশন লিফট। হাইড্রোলিক লিফটে কেবিনকে নিচে থেকে ধাক্কা দিয়ে উপরে তোলা হয়, আর ট্রাকশন লিফটে কেবিনকে উপর থেকে কেবল দিয়ে টেনে উপরে তোলা হয়। হাইড্রোলিক লিফট সাধারণত 5-6 তলা বিল্ডিং পর্যন্ত ব্যবহার করা যায়, তার থেকে বেশি হলে ট্রাকশন লিফটই ব্যবহার করতে হয়। তাই আজকে আমরা এই ভিডিওতে এই ট্রাকশন লিফটের কার্যকারিতা জানবো। এই ট্রাকশন লিফটটা অনেকটা কুয়ো থেকে পুলি সিস্টেম দ্বারা জল তোলার মতো। লিফটের যে কেবিনে ঢুকে আমরা উপর নিচে ওঠানামা করি তাকে বলা হয় এলিভেটর কার। এই এলিভেটর কারটি শক্ত স্টিলের 4টি বা কখনো কখনো 8টি কেবল দ্বারা ঝুলন্ত অবস্থায় থাকে। স্টিলের কেবলগুলোর অপর প্রান্ত বিল্ডিং এর একদম উপরে থাকা খাঁজ কাটা পুলির উপর দিয়ে গিয়ে কাউন্টার ওয়েটের সাথে যুক্ত থাকে। তাই কাউন্টার ওয়েটটি এলিভেটর কেবিনের বিপরীতে চলে, মানে কেবিনটি উপরে উঠলে কাউন্টার ওয়েটটি নিচে যাবে, আবার কেবিনটি নিচে নামলে কাউন্টার ওয়েটটি উপরে যাবে। আর এই কাউন্টার ওয়েটটি দেওয়া হয় মোটরের উপরে চাপ কমানোর জন্য। এটা না থাকলে কেবিনকে উপরে তুলতে মোটরের অনেক বেশি শক্তির প্রয়োজন হতো, যার জন্য অনেক বেশি বিদ্যুৎ অপচয় হতো। এটার যদি একটা সহজ উদাহরণ দিই, যেমন ধরুন একটা দাড়ি পার্লার একদিকে ওজন চাপিয়ে অন্যদিক ধরে সেটাকে উপরে উঠানোর চেষ্টা করা হয়, তাহলে আমাদের অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। কিন্তু যদি সেখানে দুই দিকে সমান ওজন চাপিয়ে একদিক ধরে অন্যদিককে ওঠানো নামানো করা হয়, তাহলে আমাদের আগের তুলনায় অনেক কম শক্তি প্রয়োগ করতে হয়। এখানেও ঠিক সেরকম ওই দাঁড়িপাল্লার মতো দুই দিকের ওজন, মানে কেবিন এবং কাউন্টার ওয়েটের ওজনের একটা ব্যালেন্স তৈরি করা। যদিও পুরোপুরি সমান করা সম্ভব নয়, কারণ কেবিনের ওজন সবসময় সমান থাকে না, কখনো কম মানুষ থাকে, কখনো খালি থাকে, আবার কখনো পুরো ভর্তি থাকে। তাই কাউন্টার ওয়েটের ওজনটা কেবিনের অর্ধেক ক্যাপাসিটির ওজনের সমান করা হয়। মানে কেবিনে যদি 4 জন মানুষ ধরার ক্যাপাসিটি থাকে, তাহলে কেবিনের ওজন এবং তার ভিতরে অর্ধেক, মানে 2 জন মানুষের ওজনের সমান এই কাউন্টার ওয়েটের ওজন রাখা হয়, তাতে ব্যালেন্সটা সবচেয়ে ভালো পাওয়া যায়। এবার চলে আসি লিফটের মূল অংশে, মানে যেখান থেকে লিফটকে সম্পূর্ণ কন্ট্রোল করা হয়। সেটা থাকে বিল্ডিং এর একদম সবচেয়ে উপরের অংশে, আর এটাকে মেশিন রুম বলা হয়। এখানে একটি শক্তিশালী 3 ফেজের মোটর লাগানো থাকে এবং যার সামনে একটি ব্রেকিং মেকানিজম থাকে। এই ব্রেকিং সিস্টেমে একটি বড় চাকা এবং সেটাকে থামানোর জন্য তার গায়ে 2টি ব্রেক শু লাগানো থাকে। লিফট কেবিনকে কোনো ফ্লোরে থামানোর সময় এখান থেকেই ব্রেক কষে থামানো হয়।
ব্রেক শু দুটো একটি স্প্রিং দ্বারা চাপের মাধ্যমে অলরেডি সবসময় চাকার উপরে ব্রেক লাগিয়ে রাখে। লিফট চালানোর জন্য এখানে বিদ্যুৎ দিয়ে আলাদা করে ব্রেকটা ছাড়াতে হয়। ব্রেক ছাড়ানোর জন্য এর উপরে সলিনয়েড সিস্টেম ব্যবহার করা হয়। এটা ঠিক বাইকের স্টার্টার মোটরের মতো। বাইকের স্টার্টার মোটরে যেমন বিদ্যুৎ দিলে মোটরের মাথাটা বাইরে বেরিয়ে এসে ফ্লাই হুইলকে ঘোরায়, এই মোটরের মাথাটা বাইরে বেরিয়ে আসার মতো সেম পদ্ধতিটা এখানেও ব্যবহার করা হয়েছে। এখানে বিদ্যুৎ সাপ্লাই দিলে মাঝখানে স্প্লাঞ্জারটা স্টার্টার মোটরের মাথার মতো বাইরে বেরিয়ে আসে, মানে এখানে নিচের দিকে সরে যায়, যার ফলে স্প্লেঞ্জারটি লিভার আর্মকে সরিয়ে দিয়ে চাকায় ব্রেক রিলিজ করে দেয়। তারপরে মোটর ঘুরে কেবিনকে উপর নিচে করে। এরপর কেবিনকে উপর নিচে করার পুলির সাথে রাউন্ড গিয়ার এবং মোটরের সাথে ওয়ার্ম গিয়ার লাগানো থাকে। এখানে এই সিস্টেমের সুবিধা হলো মোটর চাইলে ওই ওয়ার্ম গিয়ার দিয়ে রাউন্ড গিয়ারকে ঘোরাতে পারবে, মানে কেবিনকে উপর নিচে করতে পারবে, কিন্তু ওই রাউন্ড গিয়ার দ্বারা ওই ওয়ার্ম গিয়ারকে ঘোরানো সম্ভব নয়, মানে কেবিনের ওজনে মোটর ঘুরবে না। এর ফলে এর সুবিধা হলো যদি ওই মোটরের ব্রেক কোনোদিন ফেলও হয়ে যায় তাও কেবিন নিচে পড়বে না। এরপরে ওই রাউন্ড গিয়ারের রডটার সাথে লাগানো থাকে খাঁজকাটা পুলি এবং তার উপর দিয়ে শক্তিশালী কেবেল থাকে, যেটা আমি আগেই বলেছি যে কেবেলের এক মাথা থাকে লিফট কারে, আরেক মাথা থাকে কাউন্টার ওয়েটে। যদিও কেবেলটা আরও একটু বেশি বিস্তৃত হয়, যেমন কেবেলের এক মাথা উপরে সাঁটিয়ে সেটা কাউন্টার ওয়েটের উপরের পুলির ভিতর দিয়ে ঘুরে গিয়ে উপরের মোটরের পুলির উপর দিয়ে ঘুরে গিয়ে লিফট কেবিনের উপরের পুলির উপর দিয়ে ঘুরে গিয়ে শেষ মাথাটা উপরে আরও একটা জায়গায় গিয়ে সাঁটিয়ে দেওয়া হয়, কিন্তু ব্যাপারটা সেই একই হয়। এখানে কাউন্টার ওয়েটের উপরে এবং কেবিনের উপরের এক্সট্রা দুটো পুলি ব্যবহার করার পেছনে কারণ হলো লিভারেজটা একটু ভালো হয়, যার ফলে মোটরকে আরও একটু কম শক্তি প্রয়োগ করতে হয়। তো যাই হোক, উপরের এই মেশিন রুমে এই মোটরের সাথে সাথে আরও দুটি জিনিস থাকে, কন্ট্রোল ইউনিট এবং ওভার স্পিড গভর্নর। এই কন্ট্রোল ইউনিটকে লিফটের মস্তিষ্ক বলতে পারেন। এই কন্ট্রোল ইউনিটের মধ্যে একটি কম্পিউটার সিস্টেম থাকে এবং যার মধ্যে ম্যাপিং করা থাকে, মানে কেবিন কখন কোন তলায় থামবে, কখন দরজা খুলবে, কখন দরজা বন্ধ হবে, এই সব কিছুর কন্ট্রোল এই কন্ট্রোল ইউনিট থেকেই হয়। আর আরও একটি চাকা যেটাকে ওভার স্পিড গভর্নর বলা হয়, এটাকে লিফটের সেফটির জন্য রাখা হয়। যদি কোনো কারণে কেবিনের সব দড়ি ছিঁড়েও যায় তাহলে ওই চাকা কেবিনকে নিচে পড়তে দেবে না, সেখানেই আটকে দেবে। মনে আছে প্রথমে এলিসা ওটিসের সেফটি মেকানিজমের কথা বলেছিলাম? এটাও ঠিক তার মতোই কাজ করে, তবে একটু ভিন্নভাবে। এটা কিভাবে কাজ করে একটু সহজে বলছি। লিফট কেবিনের নিচে একটি ইমার্জেন্সি ব্রেক থাকে এবং ব্রেকটি গাইড রেলের সাথে সংযুক্ত থাকে। সাধারণ অবস্থায় ব্রেক শুধুটি গাইড রেলকে ছুঁয়ে থাকে না, যার ফলে লিফট কেবিনটি উপর নিচে হতে পারে। কিন্তু যদি এই লিভারটি ধরে উপর দিকে টানা হয় তাহলে ব্রেক শো দুটি গাইড রেলের উপরে চেপে ধরবে এবং লিফট কেবিনকে সেখানেই থামিয়ে দেবে। আর এই লিভারটি আরও একটি কেবেলের সাথে সংযুক্ত থাকে, আর এই কেবেলটি উপরের সেই ওভার স্পিড গভর্নর চাকাটার উপর দিয়ে হয়ে নিচে এসে আরেকটি চাকার সাথে সংযুক্ত থাকে। তাই লিফট কেবিনটি ওঠা নামার সাথে সাথেই চাকাটি ঘোরে, আর এই চাকাটি ঘোরার জন্য আলাদা কোনো মোটর ব্যবহার করা হয় না, সেই কেবেলের টানেই ঘোরে। আর এই চাকাটির ভিতরে দুটো ফ্লাই ওয়েটস থাকে। যদি কোনো কারণে লিফট কেবিনের উপরের সব কেবেল ছিঁড়ে যায় তাহলে তার নির্দিষ্ট চলাফেরার থেকে অনেক দ্রুত নিচের দিকে পড়বে, আর তার সাথে সাথে এই কেবেলের টানে ওই চাকাটাও দ্রুত ঘুরবে। আর এই চাকাটা তার নির্দিষ্ট গতির থেকে দ্রুত ঘুরলে ভিতরের ওই ফ্লাইওয়েটসগুলো কেন্দ্রবিমুখী বলের কারণে বাইরের দিকে ছিটকে গিয়ে বাইরের ওই খাঁচে আটকে যাবে এবং চাকাটা থেমে যাবে। আর ওই চাকাটি থেমে গেলে ওই কেবেলটিও থেমে যাবে, আর ওই কেবেলটি থেমে গেলে লিফট কেবিনের ভরে ওই লিভারটির উপর দিক থেকে টান পড়বে, আর লিভারটি উপর দিকে উঠে গেলেই বলেছি ব্রেক শুগুলো গাইড রেলকে চেপে ধরবে এবং লিফট কেবিনকে সেখানেই থামিয়ে দেবে। তাই কেবিনের উপরের সব তার ছিঁড়ে গেলেও কেবিনের ভিতরে থাকা মানুষ সামান্য ঝাঁকুনি ছাড়া আর কিছু অনুভব করতে পারবে না, সবাই সুরক্ষিত থাকবে। তো বন্ধুরা, আশা করছি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনার কি মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।